নমস্কার। আজকের আলোচনায় আমরা একটু ডুব দেব প্রাচীন ভারতের ইতিহাসের গভীরে। হ্যাঁ, নমস্কার। তো আমাদের আজকের চেষ্টা হবে এই সব সূত্র মিলিয়ে মিশিয়ে সিন্ধু সভ্যতা থেকে হর্ষবর্ধনের সময় পর্যন্ত একটা বিস্তারিত ছবি তুলে ধরা। ঠিক। দেখা যাক কি কি তথ্য উঠে আসে। দেখা যাক। সময়টা তো বিশাল, প্রায় ৩,০০০ বছরেরও বেশি। এর মধ্যে আমরা দেখব সভ্যতার উত্থান, পতন, বড় বড় সাম্রাজ্য তৈরি হচ্ছে, ঠিক। যুগান্তকারী সব চিন্তা আসছে, জ্ঞান বিজ্ঞানের উন্নতি হচ্ছে। শুধু ঘটনা নয়, কি চালিকা শক্তি ছিল সেই সময়কার, সেটার একটা ধারণা দেওয়াই লক্ষ্য। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক একদম প্রথম থেকে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা দিয়ে। হ্যাঁ, হরপ্পা সভ্যতা। এই সভ্যতা নিয়ে তো অনেক রহস্য এখনো, তাই না? কিন্তু একটা আর্টিকেলে দেখছিলাম এর নগর পরিকল্পনা নিয়ে খুব বলা হয়েছে। প্রায় ৪,৫০০ বছর আগে এত উন্নত নগর। অবশ্যই। হরপ্পা বা মহেঞ্জোদারোর মতো শহরগুলো, এগুলো কিন্তু এমনি এমনি গুজিয়ে ওঠেনি। না, দেখেই বোঝা যায়। এর পেছনে একটা পরিষ্কার পরিকল্পনা ছিল। রাস্তাগুলো দেখুন চওড়া, একে অপরকে প্রায় সমকোণে ছেদ করছে, একটা গ্রিড প্যাটার্নের মতো। হ্যাঁ হ্যাঁ। আর সবচেয়ে আশ্চর্য হল ওদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থাটা। ভাবুন, প্রতিটা বাড়িতে স্নানাগার, সেগুলো আবার ঢাকা নর্দমা দিয়ে রাস্তার মূল ড্রেনের সাথে জোড়া। ওই সময় দাঁড়িয়ে? হ্যাঁ, আর সেই নর্দমা পরিষ্কারের জন্য ম্যানহোল পর্যন্ত ছিল। একটা নোটে দেখছিলাম ইটের মাপেরও নাকি একটা নির্দিষ্ট অনুপাত ছিল। তাই নাকি? তার একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বা স্ট্যান্ডার্ডাইজেশন ছিল, বোঝাই যায়। ভাবা যায় না। আচ্ছা, শহর তো হলো, কিন্তু টিকে থাকতে তো অর্থনীতি লাগবে। কৃষি বা বাণিজ্য নিয়ে কি বলছে? তুলো চাষের প্রমাণ পাওয়া গেছে। তুলো? আচ্ছা। হ্যাঁ, একটা উৎসে বলছিল কালীবঙ্গানে নাকি লাঙলের ব্যবহারেরও চিহ্ন মিলেছে। তবে আরও ইন্টারেস্টিং হলো ওদের বাণিজ্য। বাণিজ্যটা কেমন ছিল? লোথালের মতো জায়গায় রীতিমতো ডকইয়ার্ড বা পোতাশ্রয় পাওয়া গেছে। লোথাল গুজরাটে যেটা? একদম। আর মেসোপটেমিয়ার বিভিন্ন জায়গায় সিন্ধু সভ্যতার সিলমোহর পাওয়া গেছে। এটা তো স্পষ্ট ইঙ্গিত যে দূরপাল্লার বাণিজ্য চলত। তার সমুদ্রপথে? হ্যাঁ, সম্ভবত দামি পাথর, ধাতু, তুলো এসব রপ্তানি করত। তবে কিছু সূত্রে বলছে যে শুধু জলপথে নয়, স্থলপথেও বাণিজ্য হতো। আচ্ছা, বেশ ব্যাপক ব্যবস্থা ছিল তাহলে। আচ্ছা, ওদের সমাজ, ধর্ম, সংস্কৃতি এইগুলো নিয়ে কি ধারণা পাওয়া যায়? একটা রিসার্চ পেপারে দেখছিলাম শিলমোহরগুলোর নানা রকম মানে বের করার চেষ্টা চলছে। ঠিক, শিলমোহরগুলো খুব গুরুত্বপূর্ণ সূত্র। কিন্তু মুশকিল হলো লিপিটার মানে তো জানা যায়নি, তাই ব্যাখ্যা নিয়ে নানা মত। যেমন ধরুন, ওই যে একটা বিখ্যাত শিলমোহর আছে, যোগী মুদ্রায় বসে থাকা ৩ মুখওয়ালা এক মূর্তি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি ওটা। অনেকে ওটাকে পশুপতি বা শিবের আদিরূপ বলে মনে করেন, আবার অনেকে মানেন না। প্রচুর পোড়ামাটির মাতৃকা মূর্তি পাওয়া গেছে, যা থেকে মনে হয় মাতৃপূজা হতো। পিপুল বা অশ্বত্থ গাছেরও পুজো হতো মনে হয়। আর মহেঞ্জোদারো ওই যে বিশাল স্নানাগার, ওটা কি ধর্মীয় কারণে ব্যবহার হতো? সম্ভবত আনুষ্ঠানিক স্নানের জন্য হতে পারে। কিন্তু দেখুন, কোনো মন্দির বা ওই জাতীয় বড় কোনো ধর্মীয় কাঠামো কিন্তু পাওয়া যায়নি। এটাও একটা ভাবার বিষয়। হ্যাঁ, সংস্কৃতিটা ঠিক কতটা একরকম ছিল বা কতটা বৈচিত্র্য ছিল, অনেক কিছুই এখনো ঠিক পরিষ্কার নয়। বোঝা গেল। অর্থাৎ অনেক কিছুই এখনও ব্যাখ্যার স্তরে। বেশ। সিন্ধু সভ্যতার যখন ধীরে ধীরে পতন হল, তারপরে আমরা ইতিহাসে পাই বৈদিক যুগ। হ্যাঁ, সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক, তাই না? ঠিক। আর বৈদিক যুগ, যেটা মোটামুটি ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ ধরা হয়, সেটা ছিল মূলত গ্রামীণ, পশুপালন নির্ভর অর্থনীতি। আচ্ছা। আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হল বেদ। ৪টে বেদ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই ৪টে বেদ। ঋগ্বেদ হল সবচেয়ে পুরনো। এতে আছে দেবতাদের স্তুতি, মন্ত্র। এগুলো কিন্তু প্রথমে মুখে মুখেই তৈরি হতো আর ছড়িয়ে পড়ত। লেখা তো অনেক পরে এসেছে। ও আচ্ছা, শ্রুতি ছিল মূলত। হ্যাঁ, সামবেদ হল ঋগ্বেদেরই কিছু মন্ত্র, যেগুলো সুর করে গাওয়া হতো। যজুর্বেদে আছে যজ্ঞের নিয়মকানুন। আর অথর্ববেদে ওতে আছে জাদুবিদ্যা, ওষুধপত্র, দৈনন্দিন জীবনের নানা মন্ত্র। এই বেদগুলো থেকেই কি পরবর্তী ভারতীয় ধর্ম, দর্শন, সমাজ এগুলোর ভিত্তি তৈরি হয়েছিল? একটা সূত্রে বর্ণাশ্রমের শুরুর দিককার কথা ছিল মনে হলো। একদম। উপনিষদগুলো, যেগুলোকে বেদের শেষ অংশ বা বেদান্তও বলে, সেখানেই ভারতীয় দর্শনের মূল ভিতটা তৈরি হয়।
কর্মফল, মোক্ষ, আত্মা এইসব ধারণা। হুম। আর সামাজিক দিক থেকে দেখলে ঋগ্বেদের যুগে সমাজটা অতটা কঠোর ছিল না, কিন্তু পরে পরবর্তী বেদিক যুগে বর্ণপ্রথা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এটা বেশ জাঁকিয়ে বসতে শুরু করে। এটা কি জন্মভিত্তিক ছিল ওই শুরু থেকেই? যে শুরুতে নাকি কর্মভিত্তিকই ছিল বেশি, পরে জন্মভিত্তিক হয়ে যায়। ধর্মীয় জীবনে দেবদেবীর পুজো, বিশেষ করে ইন্দ্র, অগ্নি, বরুণ, সোম এদের পুজো আর যজ্ঞ করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর শাসন ব্যবস্থা? রাজনৈতিকভাবে জন বা গোষ্ঠী ছিল, তার প্রধান ছিলেন রাজন, তাকে পরামর্শ দিত সভা বয়স্কদের পরিষদ, আর সমিতি সাধারণ মানুষের সমাবেশ। এই জন থেকেই পরে জনপদ বা রাজ্যের ধারণা আসে। আর এই জনপদগুলোই তাহলে পরে মহাজনপদ হল? সূত্রগুলোতে ১৬টা মহাজনপদের কথা আছে, আর তাদের মধ্যে রেশারেশির কথাও। ঠিক। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ গঙ্গা উপত্যকা আর তার আশেপাশে অনেকগুলো বেশ শক্তিশালী রাজ্য তৈরি হয়। এগুলোকেই বলা হয় মহাজনপদ, বড় রাজ্য। কটা ছিল মোট? বৌদ্ধ আর জৈন বইপত্র অনুযায়ী ১৬টা। কাশী, কোশল, অঙ্গ, মগধ, অবন্তী, গান্ধার এরকম। এদের মধ্যে কি খুব লড়াই হতো? হ্যাঁ, রাজনৈতিক আর অর্থনৈতিক ক্ষমতা দখলের জন্য প্রায়ই যুদ্ধ লাগত। একটা আর্টিকেলে এই সময়টাকে ভারতের দ্বিতীয় নগরায়নের শুরু বলেও বলা হচ্ছে। বৈদিক যুগের গ্রামের পর আবার শহর গড়ে উঠছে। আচ্ছা, এই সব রাজ্যের মধ্যে মগধের উত্থানটা তো খুব চোখে পড়ার মতো। হ্যাঁ, মগধের উঠে আসার পেছনে কয়েকটা কারণ ছিল। এক, এর ভৌগোলিক অবস্থানটা খুব ভালো ছিল। গঙ্গা আর তার শাখা নদী দিয়ে ঘেরা, তাই জমি খুব উর্বর আর জলপথে যাতায়াত বাণিজ্যের দারুণ সুবিধা। এটা একটা বড় কারণ। ২, রাজগীরের কাছে লোহা আর তামার খনি ছিল। ভালো অস্ত্র আর চাষের যন্ত্রপাতি তৈরিতে এটা খুব সাহায্য করেছিল। এই লোহার ব্যবহারই মগধকে অন্যদের থেকে এগিয়ে দেয়। লোহাটা তাহলে খুব গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই। ৩, ঘন জঙ্গল থেকে কাঠ পাওয়া যেত, আর হাতি, যুদ্ধের জন্য হাতি পাওয়া যেত। ওহ, হাতি! হ্যাঁ, আর ৪ নম্বর কারণ হল বিম্বিসার বা তার ছেলে অজাতশত্রুর মতো খুব দক্ষ আর উচ্চাকাঙ্ক্ষী রাজা। বিম্বিসার যেমন বিয়ে করে সম্পর্ক বানিয়ে কোশল লিচ্ছবিদের সাথে আর অঙ্গরাজ্য জিতে মগধের শক্তি বাড়ান। আর অজাতশত্রু? অজাতশত্রু আরও আগ্রাসী ছিলেন। উনি কাশী আর ব্রিজিদের হারিয়ে মগধের সীমানা আরও বাড়িয়ে দেন। পাটলিপুত্র শহর আজকের পাটনা, সেটার পত্তনও কিন্তু তার সময়ে শুরু হয়। পরে ওটাই রাজধানী হয়। তাহলে এই মগধের শক্তিই কি পরে মৌর্য সাম্রাজ্যের মতো এত বড় একটা সাম্রাজ্যের রাস্তা তৈরি করে দিয়েছিল? নিঃসন্দেহে। নন্দবংশের পর মগধের সিংহাসনে এলেন চন্দ্রগুপ্ত মৌর্য, আনুমানিক ৩২১ খ্রিস্টপূর্বাব্দে। তিনি ভারতের প্রথম ঐতিহাসিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কতটা বড় ছিল তার সাম্রাজ্য? বিশাল। পশ্চিমে আফগানিস্তান, বালুচিস্তান থেকে, পূর্বে বাংলা, উত্তরে হিমালয় থেকে, দক্ষিণে প্রায় পুরো দাক্ষিণাত্য, কিছু অংশ বাদে। আলেকজান্ডারের আক্রমণের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, আর নন্দ রাজারাও খুব জনপ্রিয় ছিলেন না, সেই সুযোগটা উনি কাজে লাগিয়েছিলেন। আর এই বিশাল কাজে তার প্রধান পরামর্শদাতা ছিলেন কৌটিল্য বা চাণক্য। তার লেখা অর্থশাস্ত্র নিয়ে একটা বইয়ের অংশে বেশ কিছু ইন্টারেস্টিং কথা ছিল। ঠিক। কৌটিল্য শুধু চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসতেই সাহায্য করেননি, উনি অর্থশাস্ত্র নামে একটা অসাধারণ বই লেখেন। এটাকে শুধু কূটনীতির বই ভাবলে কিন্তু ভুল হবে। তাই কি কি আছে এতে? এতে রাজার কি করা উচিত, মন্ত্রী কিভাবে নিয়োগ হবে, প্রশাসন কিভাবে চলবে, আইন, বিচার, ট্যাক্স আদায়, গুপ্তচর নিয়োগ। গুপ্তচর? হ্যাঁ, গুপ্তচর পরিচালনা, কৃষি, বাণিজ্য, খনি চালানো, এমনকি দুর্যোগ সামলানো, সব কিছুর বিস্তারিত আলোচনা আছে। এটা বলতে পারেন তখনকার দিনের একটা প্র্যাকটিক্যাল গাইডবুক বা ম্যানুয়াল ছিল রাষ্ট্র চালানোর। দারুণ। মৌর্যদের যে এত শক্তিশালী কেন্দ্রীয় শাসন, আমলাতন্ত্র, গুপ্তচর ব্যবস্থা, মনে করা হয় এর অনেকটাই অর্থশাস্ত্রের নীতির উপর ভিত্তি করে তৈরি। মৌর্য বংশের তৃতীয় রাজা অশোক, তিনি তো শুধু সাম্রাজ্য বাড়ানোর জন্যে বিখ্যাত নন, তার আদর্শগত পরিবর্তনের জন্যেও বিখ্যাত। কলিঙ্গ যুদ্ধের প্রভাব আর তার ভম্ম নীতি নিয়ে সূত্রগুলো কি বলছে? অশোক আনুমানিক ২৬৮ থেকে ২৩২ খ্রিস্টপূর্বাব্দ, তিনি প্রথম দিকে তার দাদুর মতোই সাম্রাজ্য বাড়াতে চেয়েছিলেন। কিন্তু সিংহাসনে বসার ৮ বছর পর কলিঙ্গ এখনকার উড়িষ্যা, সেই যুদ্ধে জেতার পর যুদ্ধের যে ভয়াবহতা,
লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, নির্বাসন, এগুলো দেখে তিনি ভীষণভাবে পাল্টে যান। হ্যাঁ, এই যুদ্ধটা তার জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল। একদম। এরপর তিনি যুদ্ধ জয়ের নীতি মানে বেরিঘোষ ছেড়ে দিয়ে ধম্মবিজয় বা ধর্মের মাধ্যমে জয় মানে ধম্মঘোষের নীতি নিলেন। তিনি তো বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। হ্যাঁ, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এর প্রচারে লেগে পড়েন। কিন্তু তার ধম্মটা ঠিক শুধু বৌদ্ধ ধর্ম ছিল না, এটা ছিল আসলে একটা নৈতিক আচরণবিধি। কিরকম? মানে গুরুজনদের শ্রদ্ধা করা, চাকর বাকরদের সাথে ভালো ব্যবহার করা, অন্য ধর্মের প্রতি সহনশীল হওয়া, জীব হত্যা না করা, সত্যি কথা বলা, কম খরচ করা, কম জমানো, এইসব। এগুলো তিনি প্রচার করতেন কিভাবে? এই নীতিগুলো তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় পাথর আর থামের গায়ে খোদাই করে প্রচার করতেন। এগুলো অশোকের অনুশাসন নামে পরিচিত। তিনি ধর্ম মহামাত্র নামে কর্মচারীও নিয়োগ করেন এই ধর্মপ্রচার আর জনকল্যাণের কাজ দেখতে। এমনকি বিদেশেও ধর্মপ্রচারক পাঠান। অশোকের এই নীতি কতটা সফল হয়েছিল বা মৌর্য সাম্রাজ্যের পতনে এর কোনো ভূমিকা ছিল কিনা তা নিয়ে তো বিতর্ক আছে, তাই না? হ্যাঁ, বিতর্ক আছে। যাই হোক, মৌর্যদের পতনের পর তো বেশ কয়েকশো বছর ভারতে আবার একটা রাজনৈতিক অনৈক্যের সময়। হ্যাঁ। তারপর উত্থান হল গুপ্ত সাম্রাজ্যের। এই সময়টাকে স্বর্ণযুগ বলা হয় কেন? মৌর্যদের পতনের পর প্রায় ৫০০ বছর ভারতে একক কোনো বড় শক্তি ছিল না। কুষাণ, শক, সাতবাহনরা বিভিন্ন জায়গায় রাজত্ব করছিল। এরপর চতুর্থ শতকের শুরুতে আবার পাটলিপুত্রকে কেন্দ্র করে গুপ্ত সাম্রাজ্যের শুরু। এই যুগটাকে মানে আনুমানিক ৩২০ থেকে ৫৫০ খ্রিস্টাব্দ স্বর্ণযুগ বলার কারণ হল এই সময়ে জ্ঞান বিজ্ঞান, শিল্পসাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য মানে সংস্কৃতির প্রায় সব দিকে একটা অসাধারণ উন্নতি হয়েছিল। শুধু রাজাদের জন্য? না, এটা শুধু শাসকদের কৃতিত্ব নয়, একটা সামগ্রিক অর্থনৈতিক উন্নতি আর সামাজিক স্থিরতা ছিল তারই প্রতিফলন এটা। প্রথম চন্দ্রগুপ্ত বংশটা প্রতিষ্ঠা করেন, কিন্তু সমুদ্রগুপ্ত আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ছিলেন সেরা সম্রাট। সমুদ্রগুপ্তের যুদ্ধজয় আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ের সাংস্কৃতিক উন্নতি। সমুদ্রগুপ্ত মানে আনুমানিক ৩৩৫-৩৮০ খ্রিস্টাব্দ, তিনি ছিলেন সাংঘাতিক যোদ্ধা। তার সভাকবি হরিসেন এলাহাবাদে একটা স্তম্ভে তার জয়গান লিখে গেছেন, প্রয়াগ প্রশস্তি। হ্যাঁ, ওটা খুব বিখ্যাত। ওখান থেকে জানা যায় তিনি উত্তর ভারতের অনেক রাজাকে হারান, দক্ষিণের রাজাদেরও বশ্যতা স্বীকার করান। এই বিশাল সাফল্যের জন্যই কোনো ঐতিহাসিক তাকে ভারতের নেপোলিয়নের সাথে তুলনা করেন। যদিও এই তুলনা নিয়েও আবার বিতর্ক আছে। আচ্ছা, আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত? তার ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, মানে আনুমানিক ৩৮০-৪১৫ খ্রিস্টাব্দ। তিনি বাবার সাম্রাজ্য তো টিকিয়ে রেখেছিলেনই, শক রাজাদের হারিয়ে পশ্চিম ভারতেও গুপ্তদের ক্ষমতা বাড়ান। তবে তার সময়টা মূলত শান্তি, সমৃদ্ধি আর কালচারাল উন্নতির জন্য বিখ্যাত। কালিদাস কি তার সময়েই ছিলেন? মনে করা হয় মহাকবি কালিদাস, যার অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম এগুলো বিখ্যাত, তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তেরই সভাকবি ছিলেন। এই সময়েই আর্যভট্ট শূন্যের ধারণা দেন, পাইয়ের মান বের করেন, বলেন যে পৃথিবী নিজে রক্ষে ঘোরে, আবার সূর্যের চারদিকেও ঘোরে। ভাবা যায়। বরাহমিহির ছিলেন আরেকজন বিখ্যাত জ্যোতির্বিদ। ধাতুশিল্পেও ওরা খুব দক্ষ ছিল। দিল্লির কুতুব মিনারের কাছে যে মর্চেহীন লোহার থামটা আছে, ওটা গুপ্ত যুগের। হ্যাঁ, ওটা গুপ্ত যুগের। অজন্তা ইলোরার কিছু গুহাচিত্র, ভাস্কর্য এই সময়ের। মুদ্রার মান, ডিজাইন খুব উঁচু দরে ছিল। এই সব মিলিয়ে গুপ্তযুগকে স্বর্ণযুগ বলা হয়। এই জ্ঞান বিজ্ঞানের ধারা তো পরেও ভারতকে সমৃদ্ধ করেছে, কিন্তু গুপ্ত সাম্রাজ্য তো একসময় দুর্বল হয়ে গেল। এরপর উত্তর ভারতে শেষ উল্লেখযোগ্য শক্তি কে ছিল? হ্যাঁ, গুপ্ত সাম্রাজ্য যখন ভেঙে পড়ল, উত্তর ভারতে আবার অনেক ছোট ছোট রাজ্য তৈরি হল। ষষ্ঠ শতকের শেষের দিকে থানেশ্বরের পুষ্যভূতি বংশের হর্ষবর্ধন, শাসনকাল ৬০৬ থেকে ৬৪৭ খ্রিস্টাব্দ, তিনি তার ভাই আর বোনের সূত্রে একটা বিশাল রাজ্যের রাজা হন। তিনি রাজধানী কোথায় রেখেছিলেন? তিনি রাজধানী থানেশ্বর থেকে কনৌজে নিয়ে যান। কনৌজ তখন উত্তর ভারতের রাজনীতির কেন্দ্র হয়ে ওঠে। তিনি উত্তর ভারতের বিরাট অংশ জুড়ে, মানে কিছু সূত্রে তাকে সকলোত্তর পথনাথ বা উত্তর ভারতের অধিপতি বলা হয়েছে, নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করেন। যদিও দক্ষিণে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর কাছে হেরে গেছিলেন। হর্ষবর্ধনের ধর্ম নিয়ে কি জানা যায়? আর ওই যে চীনা পরিব্রাজক এসেছিলেন তার সময়ে, হিউয়েনসাং।
হর্ষবর্ধন নিজে শৈব ছিলেন, মানে শিবের উপাসক, কিন্তু তিনি বৌদ্ধ ধর্মকেও খুব শ্রদ্ধা করতেন আর সাহায্য করতেন। নালন্দা মহাবিহার তার সময়ে উন্নতির একেবারে শিখরে পৌঁছেছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়? হ্যাঁ, তিনি প্রতি 5 বছর অন্তর প্রয়াগে, মানে এলাহাবাদে, গঙ্গা যমুনার সঙ্গমে মহামোক্ষ পরিষদ বলে একটা বিশাল ধর্মসভা করতেন। সেখানে তিনি তার জমানো সব ধন সম্পদ ব্রাহ্মণ, বৌদ্ধ ভিক্ষু আর গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। সত্যি দারুণ ব্যাপার তো। হ্যাঁ, এটা তার দানশীলতা আর সব ধর্মকে সম্মান করার নীতিটা দেখায়। তার সময়ই বিখ্যাত চীনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েনসাং বা শুয়েনজাং ভারতে আসেন 629 থেকে 645 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি কেন এসেছিলেন? মূলত বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহ করতে আর জ্ঞান লাভ করতে। প্রায় 15 বছর তিনি ভারতের নানা জায়গায় ঘোরেন। বেশ কয়েক বছর হর্ষবর্ধনের রাজসভায় আর নালন্দাতেও কাটান। হিউয়েনসাংয়ের লেখা তো তখনকার ভারত সম্পর্কে জানার জন্য খুব জরুরি। অত্যন্ত জরুরি। তার লেখা ভ্রমণ কাহিনী সিইউকি, মানে পাশ্চাত্যের জগতের বিবরণ, সেখান থেকে 7ম শতাব্দীর ভারতের সমাজ, অর্থনীতি, ধর্ম, শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে নালন্দার বিস্তারিত বর্ণনা। হ্যাঁ, নালেন্দার কথা উনি খুব লিখে গেছেন। আর হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা, তার চরিত্র, এই সব অমূল্য তথ্য পাওয়া যায়। হিউয়েনসাং হর্ষবর্ধনের প্রশাসন, ন্যায় বিচার আর প্রজাদের ভালোর জন্য তার ইচ্ছার খুব প্রশংসা করেছেন। উনি লিখেছেন, হর্ষ নিজে রাজ্যে নানা জায়গায় ঘুরে দেখতেন। আর সমাজ নিয়ে কিছু বলেছেন? হ্যাঁ, হিউয়েনসাংয়ের লেখা থেকে এটাও জানা যায় যে তখন ভারতীয় সমাজে বর্ণভেদ প্রথা বেশ কঠোর ছিল, অস্পৃশ্যতাও মানা হতো। চমৎকার। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের একটা লম্বা পথ খুঁড়লাম। সিন্ধু সভ্যতার ওই উন্নত নগর আর রহস্যময় সংস্কৃতি থেকে শুরু করে হ্যাঁ, বেদিক যুগের দার্শনিক ভিত্তি, মহাজনপদের রাজনৈতিক উত্থান-পতন, মৌর্যদের বিশাল সাম্রাজ্য আর প্রশাসন, গুপ্তযুগের ওই জ্ঞান বিজ্ঞান শিল্পকলার অসাধারণ বিকাশ, আর সবশেষে হর্ষবর্ধনের সময়কার ভারত। প্রত্যেকটা পর্বেরই নিজস্ব গুরুত্ব আছে। আর একটা জিনিস খেয়াল করার মতো, এই প্রত্যেকটা যুগের অবদান কিন্তু আলাদা নয়। মানে সিন্ধু সভ্যতার কিছু জিনিস হয়তো পরেও রয়ে গেছে। বেদের চিন্তা আজও কোটি কোটি মানুষকে প্রভাবিত করে। ঠিক। কৌটিল্যের রাষ্ট্রচিন্তা আজও প্রাসঙ্গিক। গুপ্তযুগের বিজ্ঞান গণিতের আবিষ্কার আধুনিক জ্ঞানের ভিত গড়েছে। অশোকের অহিংসা, সহিষ্ণুতার কথা সারা বিশ্বেই সমাদৃত। এই দীর্ঘ ইতিহাসের ইটগুলো একটার ওপর একটা সাজিয়েই আজকের ভারত। একদম। এই সময়ের ধারণা, প্রতিষ্ঠান, সংস্কৃতি, এগুলো আজও আমাদের সমাজ, রাজনীতি, সংস্কৃতির গভীরে রয়ে গেছে। একদম ঠিক। এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানা বর্তমানকে বোঝার জন্য খুব দরকারি। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের